বাংলাদেশে এই সমন্বয়ক একটা অনেকে পোস্ট করে আর কি, সমন্বয়ক পিটাবেন যে যার মতো করে। তো বাংলাদেশের সমন্বয়ক পিটানো শুরু হয়েছে। সমন্বয়ক কারা? যারা 24-এ লাল বদল হয়েছিল এবং দেশকে বিশৃঙ্খল করে তুলেছিল এবং দেশটাকে ধ্বংসের কিনারায় নিয়ে গেল, দেশ বিক্রি হয়ে গেল। সেই সমন্বয়কদের মানুষ এখন রাস্তাঘাটে পিটানো শুরু করেছে। যেই সেই অপরাধে না, একেবারে নারীর শ্লীলতাহানির চেষ্টা, নারীকে কটূক্তি করা, উত্তক্ত করা, এরকম নানা অপরাধে এখন সমন্বয়করা জড়িত। এদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ। আপনারা নিশ্চয়ই জানেন এক সমন্বয়ক নেতার বিরুদ্ধে আরেক সমন্বয়ক গুরুতর অভিযোগ করেছিলেন, যেটি মোবাইলে রেকর্ড ফাঁস হয়েছিল, এ নিয়ে তোলফাড় হয়েছিল। তারপরেও কোনো বিচার হয়নি। কিন্তু এখন সাধারণ মানুষজনই রাস্তায় নেমে পড়েছেন সমন্বয়ক পিটাতে। এই নিয়ে আমরা আলোচনা করব। বিষয়ে আমরা আজকে নির্ধারণ করেছি জুতা পেটা শুরু, আরও আসছে। আর এই আলোচনায় যুক্ত হবেন আপনাদের প্রিয় দুই মুখ দুই আলোচক, একে এম ইসলাম, যুদ্ধপরাধ বিষয়ক আইনজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগতম। বিপুল টক অনুষ্ঠান নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আলোচনায় যুক্ত করে নিচ্ছি শেখ ফরিদ, একেবারে সমন্বয়কদের চাচা, শেখ ফরিদ, ব্লগার এবং তির্যক বিশ্লেষক। আপনাকে স্বাগতম। বিপুল টক অনুষ্ঠান নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে। ওকে, ডান। আমরা আপনাকে দিয়ে শুরু করি, শেখ ফরিদ, আপনাকে দিয়ে শুরু করি। এই সমন্বয়করা দেশের জন্য এত কিছু করলো, দেশটাকে বিক্রি করার চেষ্টায় বিক্রি করে দিল, দেশটাকে ধ্বংস করলো, তাদেরকে পেটানো কি ঠিক জায়েজ? এটা ঠিক বলেন? তাও আবার জুতা পেটা করা। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমাদের সাথে রয়েছেন বিজ্ঞ আলোচক, আইনজীবী এবং বিশ্লেষক, এবং আপনার সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। এখন আপনি তো আমার বিপদে ফেলাই দিচ্ছেন যে আমি হলাম সমন্বয়কদের ভাতিজা, ভাবির পোলাদের চাচা। তো যেভাবে বেইজ্জতি করা শুরু করছে, আমি এখন আর আগামী যেভাবে জুতা পেটা শুরু করছে, আমি এখন আর বলবো না আর আমার ভাবির পোলা, এটা বললে বেইজ্জতি হয়ে যাবো। আমি মা পোসাই দোয়া চাই, 1 তারিখ থেকে আমি আর এদের কারো চাচা না, ঠিক আছে? আমি আর এদের চাচা না। কারণ এইভাবে জুতা পিটা যদি করে জনগণ, আবার অফিসের ভিতরে গিয়ে মানে কি বলতেছে আর কি না বলতেছে, মানিজ্য তার থাকলো না। বুঝতে পারছেন? এতদিন ভাবির পোলারা ক্ষমতাবান ছিল, মহা ক্ষমতাবান। তাই মাঝে মাঝে একটু যখন বলতাম আমার ভাবির পোলা, একটু ইজ্জত মনে হইতো যে আমার ইজ্জতে মানে আমার পর্ষার দেশ ফুলে পাউরুটি হয়ে যাইতো, মহিষিংহে পাউরুটি। তো এখন যেভাবে পেটানো শুরু করতেছে, তাও জুতা দিয়ে, মানে ক্ষমতায় থাকতে আমার ভাবির পোলাদের যেভাবে পেটানো হচ্ছে, কয়দিন পরে তো আমাদের আসিফ সারকে এইভাবে পেটাবে। আর তারপরের কয়দিন দেখা যাবে যে আমার ভাবির পোলা 6টা আসানোর অনুরোধের আসরে তাদের পেটানো শুরু করবে। অলরেডি আমরা শুনে ফেলেছি যে একজন ডিসি নাকি বলেছে 25 কোটি টাকা নিয়ে নিছে। যাই হোক, এই ধরনের বদনাম ছড়ানো হচ্ছে আমার ভাবির পোলাদের বিরুদ্ধে। এটা আসলে বেদনাদায়ক। তো দেখা যাক কি হয়। তো জুতা পেটা কেবল উদ্বোধন করলো কেউ না কেউ। আমার মনে হয় এখন তাদের আবার দল, সেই দলের আবার কেন্দ্রীয় নেতা। তেলা পোকাও একটা পাখি, আমার ভাবির পোলাদের দল একটা দল, সেই দলের আবার 6 জন এমপি। মানে আমি ভাবতে পারি না আমরা কোন দেশে বাস করি। ভাবির পোলারা যদি এমপি হয়, তাহলে তো আমার তো দেশের প্রধানমন্ত্রী হওয়ার কথা। মানে ভাবতেও তো পারতেছি না, দেখলে ঘটনা দেশে হইতেছে কি। তার উপর আবার জুতার বাড়ি। এইভাবে আপনারা বেজ্জতি করেন না আমার ভাবির পোলাদের, কারণ তাদের একটা মান সম্মান আছে। তার আগে থাকতো শিবিরের মেসে, চলতো লোকাল বাসে, এখন 5 স্টার হোটেলে গিয়ে তার হাঁসের মাংস খায়। তারা সেখানে তেলাচোরা ভাজা খায়, কাঁকড়া ভাজা খায়, কত কিছু খায়, আর কত কিছু শুনি। আমার পাটোয়ারিন আমার এক ভাবির পোলা আছে, শুনেছি সে নাকি পাউরুটি আর কলা বিক্রি করে সে ডার্বি সিগারেট খাইতো। এখন সে মোটামুটি কি আর, এগুলো ঘরের কথা পরে জানাতে দেওয়া যাবে না। আমি যদি বলি তাহলে বদনাম আরো বেশি হবে। আসলে হলো তারা আমার ভাবির পোলা। তো তারা যা শুরু করেছে, মাসাল্লাহ, জুতার বাড়ি না, কয়দিন পরে আরো কি জুটবো সেই জন্য অপেক্ষা করেন। আমি পরবর্তীতে আবার আমাদের বিশেষজ্ঞের আলোচনার পর আপনার সাথে যুক্ত হচ্ছি। আপনি এই অল্পতেই থেমে যাচ্ছেন, এটা তো বেশ লাগতেছে। আমার মনে হচ্ছে যে আপনি একটা ষড়যন্ত্র করতেছেন আপনার ভাবির পোলাদের নিয়ে কথা বলতে। এটা তো আপনি অল্পতেই থেমে যাওয়ায়, সেটা আমি তো মনে করতেছি তাই। হ্যাঁ হ্যাঁ, এইভাবে আপনারা জুতাতে পেটাবেন আমার ভাবির পোলাদের, তারপর আবার আমার ভাবির পোলা বললে আমিও তো মানে লোকজন তো বলবো যে হায় হায়, এই আর ভাবির পোলা জুতার বাড়ি খায়, তখন আমার ইজ্জত থাকলো? বলেন তো দেখি। সঙ্গে তখন আসবো আপনার কাছে। আমি যদি ইসলাম ভাই আপনার কাছ থেকে শুনি যে এই পরিস্থিতি কেন তৈরি হলো। তারা এত দুর্দণ্ড দাপটে ছিল, তাদের কথায় মানুষ দৌড় দিয়ে রাজুতে চলে যেত, তাদের কথায় যখন তখন যার তার বাড়ি আক্রমণ করতো, বাড়ি লুটপাট করতো, ভাঙচুর করতো, রাস্তাঘাটে মানুষকে পিটাইতো, আওয়ামী লীগ পরিচয় পাইলেই পিটাইতো, গাছে ঝুলাই দিত, ফুটওভার ব্রিজে ঝুলাই দিত। তাদেরকে মানুষ জুতা পেটা করতেছে, এটা কেমন লাগতেছে না? প্রথমে হচ্ছে যে এই সেটের প্রথম দিকেই আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের ফরিদ ভাই। সকালবেলা আমি বাগানের কিছু কাজ করছিলাম, হঠাৎ করে মনে পড়লো যে ফরিদ ভাই তো খুব কড়া কড়া কথা বলে। হ্যাঁ, তো আজকে কি আসবে কিনা, আপনি তো আমাকে বলেন নাই যে ফরিদ ভাই আসবে আজকে। যাই হোক, ফরিদ ভাইকে দেখে ভালো লাগলো। দেখেন, আপনি যে বিষয়গুলো যখন মানে আপনি যে শিরোনামটা দিয়েছেন, এই শিরোনামটার উপরে যে কি কথা বলবো সেটাই বুঝে পাচ্ছি না। মানে এই বিষয়ে কথা বলতে হলে নিজেকে অনেক নিচে নামিয়ে নিতে হবে আর কি। মানে ওই সমতলে যদি না যাইতে পারি তাহলে তো এই বিষয়ে কথা বলতে পারবো না।
তাই না? আপনার জি। তারপরেও একটু শুরু করি, সেটা হচ্ছে এটা যে আহ, এই ধরনের ন্যাক্কারজনক যে বিষয়গুলো, এগুলো হলো মরাল টার্পিডিটি। দ্যাট মিনস এটা কোনো পলিটিক্যাল বা সোশ্যাল অ্যাকসেপ্টেবল কোনো অ্যাক্টিভিটিস না, ঠিক আছে? এটা টোটালি, মানে আমরা প্রথম দিকে দেখেছি যে জুলাই সন্ত্রাসী তৎপরতার প্রাকালে সেই সময় আমরা দেখেছি এনসিপির যে নেতা নাহিদ ইসলাম না কি বলে, তার বাবাও কিন্তু ঠিক ঘরের কারো সাথে এই ধরনের কিছু করতে ধরা পড়েছে নাকি স্কুল কলেজ। এইটা মনে হচ্ছে তাদের মানে এই গোষ্ঠীটা রক্ত শিরায় কিন্তু এই এই ব্যবহারটা এইটা তাদের ডিএনএ তে প্রবাহিত হচ্ছে। আজকে ঠিক সেই গোত্রের একজনই দেখা যাচ্ছে যে একটা মানে নারীদেরকে শ্লীলতাহানির জন্য যে ভিডিওটা 2 মিনিটের ভাইরাল হলো, সেদিন হঠাৎ করে দেখলাম যে গাড়ির মধ্যে নাকি কোথায় বসে মাইক্রোতে উঠিয়ে নিল, সেখানে একটা মেয়ে হাতে মানে জুতা নিয়ে তার গালের মধ্যে মারছে। কথা হচ্ছে যে এইগুলোর পরে তারা কিভাবে রাজনীতি করবে, আমি তো সেটা মানে চিন্তা করতে পারছি না আর কি। এগুলো হওয়ার কারণ আপনি জিজ্ঞেস করেছেন, সেই কারণটা হচ্ছে যে তাদের রাজনীতিক আসলে কোনো এই পরিবারগুলো, যে পরিবারগুলো থেকে তারা আসছে বা যে গোষ্ঠী থেকে আসছে, যে সমাজ অংশ থেকে তারা আসছে, তারা কখনোই কোনো রাজনীতি কোনো পরিবেশ তারা পায় নাই। হ্যাঁ, তারা রাজনীতি দেখেও নাই। রাজনীতির সেই পরিমণ্ডলে যে কিছু শিখা আছে, সেটা আপনি অনেকের সম্পদ কম থাকতে পারে, অনেকের সম্পদ বেশি থাকতে পারে, সেটা অন্য জিনিস। কিন্তু রাজনৈতিক যে একটা অ্যাকিউমেন থাকে, যেটা চিন্তা ভাবনা থাকে, বা রাজনীতি করার যেই আদর্শের জায়গাটা থাকে, সেখানে কিন্তু টোটালি মরাল টার্পিডিটি বা অথবা এই ধরনের ডিসরাপটিভ বিহেভিয়ার যেগুলো থাকে, সেগুলো কিন্তু ওই ব্যক্তির ভেতরে থাকতেই পারবে না। প্রথম কথা হচ্ছে এটা। আপনি সমাজ এবং দেশকে নিয়ে যখন কাজ করবেন, অথবা আপনি যদি একটা দলভুক্ত হন, কেউ দলভুক্ত হয় যে আমি রাজনীতি করার উদ্দেশ্য, তাহলে তো তার মনের মধ্যে তার যে এই ধরনের কোনো মানে কাজ করা থেকে তার বিরত থাকার জন্য প্রথমেই তার যে টাকা পয়সা, যদি 1 পয়সা মানে অবৈধ, একটা কথা আছে না, অবৈধ 1 পয়সা যাতে পকেটে না ঢোকে, সেটার জন্য আমি 3 পয়সা খরচ করব ওইটা ব্যারিকেড দেওয়ার জন্য। সো এই ধরনের মেন্টালিটি যদি না থাকে, তাহলে রাজনীতি করতে পারে না। আপনি যখনই একটা রাজনীতির প্ল্যাটফর্মের নাম লিখিয়েছেন, তখন আপনাকে বুঝতে হবে যে আপনি সমাজের জন্য একটি আইকন হিসেবে কাজ করবেন। সেটা ছোট দল হোক, বড় দল হোক, মাঝারি দল হোক, বা কোনো দলই না হোক, কিন্তু আপনি রাজনৈতিক একটা ব্যক্তিত্ব হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন। সেই সময় কিন্তু এগুলো, যেহেতু এদের কারোই রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তাদের পরিবারগুলোর যেখান থেকে উঠে এসেছে, আমি বলবো না যে মানে একেবারে নিচ থেকে উঠে এসেছে বা কিছু, আমি সেটা বলতে চাই না, কারণ রাজনীতি তো সবাই করার অধিকার রয়েছে। কিন্তু যে মানে একটা ভালো ব্যবহার, ভালো কৃষ্টি কালচার, মানসিকতা, সমাজের প্রতি শ্রদ্ধাবোধ, সমাজের অন্য আরেকজন সদস্যের প্রতি শ্রদ্ধাবোধ, এগুলো যদি না থাকে, তাহলে তো তাকে বহিষ্কার করতে হবে কেন এনসিপি থেকে? সে আগেই নিজের ইস্তেফা বা কি জানি লেটার দিয়ে সে চলে যাওয়া উচিত ছিল। তো এখন কথা হচ্ছে, আমরা যেটা দেখেছি 24-এর মধ্যে, 24-এর আপরাইজিং এ কিন্তু একটা ধস নেমেছে। কোন জায়গায় ধস নেমেছে? প্রথম কথা হচ্ছে যে মন মানসিকতায় ধস নেমেছে। যেখানে মানুষের প্রতি মানুষের কোনো শ্রদ্ধা থাকে না, সেখানে কিন্তু রাজনীতি নেই। সেখানে হচ্ছে মববাজি চলেছে, আমরা দেখেছি সন্ত্রাসী চলেছে, আমরা দেখেছি মিথ্যার আশ্রয় নিয়েছে, আমরা দেখেছি মেটিকুলাস প্ল্যান, মানে একটা কনস্পিরেসি থিওরি কাজে লাগানো, এইগুলো আমরা দেখি। যত নেতিবাচক যতগুলো প্রিন্সিপাল আছে, যেগুলো নাকি কখনো মানুষ রাজনীতিতে মানে উন্মুক্ত ভাবে ব্যবহার করে নাই। হ্যাঁ, আজ পর্যন্ত এই 24-এর আগ পর্যন্ত অনেক কনস্পিরেসি হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এই সমস্ত কিছুই কিন্তু অন্তরালে গোপনে ব্যবহার করা হতো। হ্যাঁ, হয় নাই তা না, আমি সেটাও বলবো না যে হয় নাই, কিন্তু গোপনে ব্যবহার করতো। এবং সেই গোপনে ব্যবহার করে ওটাকে আবার খুব স্ট্যাবলিশ করার জন্য যে মরিয়া হয়ে পড়তো, সেটা না, ওইটা ব্যবহার করে ওটাকে আবার এই ব্যবহারিক জিনিসটাকে ধামাচাপা দিয়ে যাতে রাখতে পারে। যেমন ধরেন জিয়াউর রহমান পেছনে থেকে কিন্তু 15ই আগস্ট ঘটালেন, কিন্তু তারপরেও আমরা রেটরিক ভাবে অনেকে অনেক কিছু বলছি, যেগুলো যাদের মানুষের কাছে অনেক সবার কাছে তো সব ডকুমেন্টেশন থাকে না, তো যাদের কাছে আছে তাদের মাধ্যমে আমরা জেনেছি বা কিছু। কিন্তু সেই দল কি কোনোদিন বুক উঁচিয়ে বলেছে যে আমরা 15ই আগস্ট করেছি, জিয়াউর রহমান 15ই আগস্ট ঘটিয়েছে, বা ওনার এটার মধ্যে সম্মতি ছিল, এটা ছিল? এটা যাদের সাথে ছিল তারা বিভিন্নভাবে বিভিন্ন কথা বলার জন্য বলেছে, কিন্তু মূল জায়গা থেকে কিন্তু তারা ওইটাকে দামাচাপা দেওয়ারই চেষ্টা করছে, যেহেতু ওইটা একটা নেতিবাচক স্টেপ ছিল। সেই জন্য আজ পর্যন্ত কোনো কনস্পিরেসি করা বা কোনো ধরনের মেটিকুলাস প্ল্যান করে কেউ কি বলেছে যে আমি এই প্ল্যান করেছি? আনলেস এই 24-এর ঘটনায়
যে মানে এই যে এখন ডক্টর ইউনুস বলতে হতো তাকে, সে তো সেই শ্রদ্ধার পাত্র না। আমি তাকে ডক্টর ইউনুস বলি কি করে? ও তো ডক্টরের আনবিকামিং এ ডক্টরেট হয়ে গেল। কারণ এই যে ডক্টরেট, এইটা একটা মর্যাদাপূর্ণ একটি মানুষের যোগ্যতা চাবিকাঠি, তাই না? তো সেইখানে ওনার মতো তো সবাই না, তাহলে আমি সবাইকে কিভাবে নিম্নে নামাবো? এর চেয়ে ভালো যে ওনার নামের আগে, হ্যাঁ, ডক্টর না বলা, ওনার নামের আগে যেই উপাধিটা এসছে, উনি খুব সুন্দরভাবে জিনিসটা কিন্তু মানে স্ট্যাবলিশ করেছে। উনি ক্লিন্টন ফাউন্ডেশনে সেপ্টেম্বর মাসে 24 সেপ্টেম্বর মাসে এসে উনি মেটিকুলাস প্ল্যানের কথা বলেছেন। এই যে একটা মেটিকুলাস প্ল্যান, এই যে একটা মানে গোপন একটা ষড়যন্ত্র করে যে উনি লম্বা একটা ষড়যন্ত্র করে এসেছেন, এই প্রথমবার কেউ নেতিবাচক বিষয়টাকে উপরে এনে একেবারে গর্বের সাথে দম্ভের সাথে বলছে। হ্যাঁ, তাহলে তাকে যারা অনুসরণ করছে, তাহলে তাদের মেন্টালিটি কোন জায়গায় নেমেছে সেটা আমরা বুঝতে পারছি। তা আমি সেই জন্য বললাম যে আপনি যে শিরোনামটা দিয়েছেন, এই শিরোনামের উপরে কথা বলতে হলে আমাকে অনেক অনেক নিচে নেমে যেতে হবে। হ্যাঁ, আমরা মাঝে মাঝে বলি না একেবারে গাটারে নেমা, গাটারও মনে হয় সে তার সাথে অনুপাত করলে গাটার আরো পরিষ্কার জায়গা। হ্যাঁ, গাটার তো পরিষ্কার করা যায়, কারণ ময়লা যখন চলমান থাকে তখন আপনি কিন্তু এটাকে পরিষ্কার করতে পারেন। এদেরকে পরিষ্কার করতে পারবেন না, কারণ ডিএনএর ভিতরে তাদের যে জিনিসগুলো রয়ে গেছে সেটা হচ্ছে নারীকে শ্লীলতাহানি করা। আপনি দেখবেন যে ডক্টর ইউনুসের পারিবারিক হিস্ট্রি নেন, হ্যাঁ, সে এত লোভী যে সে প্রথম স্ত্রীকে বাংলাদেশে রেখে বিদেশি স্ত্রী নিয়েছে, বিদেশের আপনার সিটিজেনশিপ নেওয়ার জন্য। সে আর কত না কি করেছে আমরা তো জানি না সেটা। এখন যদি তার এগেইনস্টে যদি করা হয়, তাহলে সেই মানুষটা যাদের লিডার, আমার কথা হচ্ছে যে সেই মানুষটা যাদের লিডার, যারা যে নেতৃত্ব দিচ্ছে যেই দলটাকে, তাহলে ঠিক সেই তার মনের মতো মানুষগুলোই কিন্তু তার সাথে এসেছে। আপনি আমি কেন যেতে পারলাম না তার সাথে? ওইটাও তো একটা লোভনীয় জায়গা, তাই না? কেন আমাদের সেই লোভটা নেই? ওইভাবে লোভ নেই। আমরা রাজনীতি করি, ভালো কথা, আমরা মাঠে ঘাটেও রাজনীতি করেছি, সমাজের জন্য করেছি, কি জানি আপনার ঘূর্ণিঝড়ের জন্য দিন রাত একসাথ করে নিজের পকেটের পয়সা খরচ করে আমরা ট্রাক ভাড়া করে কি জানি শরণার্থীদের জন্য জিনিস একভাবে ঢাকার বিভিন্ন শহর থেকে উঠিয়েছি, সেগুলো আবার ত্রাণ কেন্দ্রে গিয়ে বা যেখানে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দিয়েছি। এই কাজগুলো কিন্তু আমাদেরকে কখনো কেউ কোনো জায়গা থেকে টাকা পেতে হয় নাই। প্র্যাকটিস করতাম, দিনে যা কামাইতাম অর্ধেক তার খরচ করে দিতাম, এরকমও সময় গেছে। তাহলে সেখানে তো প্রয়োজন মানুষের সবারই আছে, কিন্তু আপনি প্রয়োজনীয়তাটা কি আপনার কি ধরনের প্রয়োজনীয়তা? আপনি কি খারাপ কাজ করার জন্য প্রয়োজনীয়তা? আপনার কি একটা নারীকে দেখলে আপনি তাকে শ্রদ্ধা না করে তাকে শ্লীলতাহানি করবেন, সেই একটা প্রয়োজনীয়তা? নাকি আপনি দেশের মানুষকে বোকা বানিয়ে তসরুপ করবেন? আপনি নিজের দেখেন, আপনি এটা আবার চলে আসে, মানে আমি কেন এই জিনিসগুলো বলছি, যে মানে মবস্টার ইউনুসের যে অনুসারীরা তার থেকে উপরে উঠতে পারবে না, এবং সে নর্দমার অনেক নিচে, যেখানে পরিষ্কার যোগ্য নয়। নর্দমাও কিন্তু পরিষ্কার যোগ্য। আপনি ডেইলি ট্রাশ ক্যান পরিষ্কার করেন, তারপরে ঝকঝকে সুন্দর হয়ে যায়। আমার ট্রাশ ক্যান আমি ডেইলি, আমি যখনই এটা খালি হয় তখন এটাকে আমি স্প্রে দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে আমি এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে, মনে হচ্ছে যে আমার বেডরুমের পাশেই রাখা যাবে, এত ঝকঝকে করে। তাহলে এটা পরিষ্কার যোগ্য, কিন্তু মবস্টার ইউনুস এবং তার গঙ্গা পরিষ্কার যোগ্য নয়। আমি কি সঠিকভাবে বলতে পারছি? আমি বুঝতে পারতেছি না। একদম সঙ্গে থাকুন। শেখ ফরিদ, আবার আপনার কাছে আসলাম। অনেক ঘটনাই তো দেশে ঘটে, অনেক ঘটনাই তো এর আগে আমরা গত 2 দিন আগে আলোচনা করেছিলাম, 3 দিন আগে, যে আপনার এই মবস্টার বা মব গ্যাংস্টাররা দেশ জুড়ে দুর্দণ্ড দাপটে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তারা বিভিন্ন নামি দামি হোটেলে গিয়ে মিটিং করেন, পয়সা ব্যয় করেন, কিন্তু এইটা কি ওই যে তারা এখন নিজেদেরকে সংকুচিত করে ফেলতেছেন কিনা, তারা কি আসলে ভীত সন্ত্রস্ত কিনা, তাদের মধ্যে কি আসলে সত্যি ভয় ঢুকছে কিনা যে তারা এখন রাস্তাঘাটে মার খাবেন, এই জুতা পেটা খাবেন, ঝাড়ু পেটা খাবেন, কিংবা ময়লার বালতি দিয়ে তাদের উপর কেউ আক্রমণ করবে, এরকম অবস্থা তৈরি হয়ে গেছে কিনা? ধন্যবাদ আপনাকে আবারও। আসলে ক্ষমতায় যখন আসে বা ক্ষমতায় যখন থাকে, ক্ষমতা যখন পায়, তারা নিজেকে ধরাকে সরা জ্ঞান করে। যতই তাদের বেইজ্জতি করেন, ওই মানির মান পাহাড়ের সমান, যে এক কোদাল তো গেছে, এরা তো বেইজ্জতি কম হয় নাই। আমার ভাবির পোলার এমপি হওয়ার পরেও কি তাদের দাবড়ায় নাই, তাদের কি কুনি মারে নাই, কুতায় নাই, বহু কিছু করেছে। কিন্তু আসলে ওই যে ক্ষমতায় যখন যায়, তারা নিজেকে ধরাকে সরা জ্ঞান করে, কোনো কিছুই তারা মনে করে না যে মানির মান পাহাড়ের সমান, এক কোদালই তো গেল, হাটের মধ্যে বাজানের পিড়াইছে, তাতে কি, আমারও তো কিছু কয় নাই, আমি তো পাশ দিয়ে চলে আসছি। এদের দশাটা এরকম। আমাদের তৃতীয় বিশেষ সমস্যা হচ্ছে, যখন যারা মানে অনির্বাচিত হয়,
মানে অনির্বাচিত বলতে যারা মানে অর্জিত যোগ্যতা নয়, আরোপিত যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়, তারা নিজেকে যা ইচ্ছা তাই মনে করে। আপনি দেখেন না এরা কি ধরনের কথা বলে। আজকে দেখলাম যে শাকা চৌধুরীর পোলায় ফাঁকা একটা বলি দিল যে একটা বিএনপির কর্মী থাকতে বাংলাদেশের আওয়ামী লীগকে দাঁড়াইতে দিবে না, দেশে থাকতে দিবে না। এগুলো কোনো বক্তব্য? তো ক্ষমতায় গেলে এই ধরনের তারা বলে, তার বাপেও বলেছে, তার বাপ আবার ঝুলেও গেছে। তো আমার ভাবির পোলারা তারা আসলে যত বেজ্জতি করেন, তাদের যার ইজ্জতি নাই তারা আপনি কি বেজ্জতি করবেন? যে থাকতো, আবার বলছি যে চলতো শিবিরের মেসে, থাকতো শিবিরের মেসে, চলতো লোকাল পাশে। যার পায়ের স্যান্ডেল গেঞ্জি গুলো আপনি 5 তারিখে দেখেন, তাদের গায়ের স্যান্ডেল গুলো দেখেন, তাদের চেহারা গুলো দেখেন, তাদের গর্দান এখন দুম্বার মতো হয়ে গেছে, পেট ফুলে টেপা মাছ হয়ে গেছে, পশরা দেশ ফুলে মমি সিংহের পাউরুটি হয়ে গেছে আমার ভাবির পোলাদের। সবগুলো কেসকি বান্দির পোলা সুলতান খাওয়া হয়ে গেছে, এমন তাদের ভাব। তো এরা এগুলো এরাই লজ্জাতেও যাবে না। এদেরকে ওই যে যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে। তাছাড়া এরা মুগুর না খেয়ে এরা দেশ ছাড়বে না, এরা শান্ত হবে না। তবে তারা ভীত সন্ত্রস্ত, বিশেষ করে যখন জননেত্রী শেখ হাসিনা বলেছেন আমি আসতেছি, তোমরা ফাঁসির দড়ি রেডি রাখো, তারপরে থেকে তাদের মধ্যে মানে উথল পাথল শুরু হয়ে গেছে। এই জন্য দেখেন আসিফ আরো পোস্ট দেয়, 2-4 জন ভয় পেয়ে গেছে। এগুলো বোঝা যায় তারা তো বেসিক্যালি তারা তো ভীত, তারা তো জানে যে বাংলাদেশ আওয়ামী লীগ, আমি বলেছি তো কয়েকবার যে বাংলাদেশ আওয়ামী লীগ হলো সেই আলাদিনের জিন, সেই আলাদিনের ভূত, সেই আলাদিনের প্রেত, সেই আলাদিনের দ্বৈত, যাকে আপনি বোতলে বন্দি করতে পারবেন না। আওয়ামী লীগকে বোতলে বন্দি করা যায় না। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে জনগণের তৈরি করা দ্বৈত। এই জনগণের দ্বৈতকে আপনি কিভাবে বন্দি করবেন নিষিদ্ধ নামের বোতলের ভিতরে? আপনি একটা ডিক্লেয়ার দিলেন বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ, আপনি ভাবলেন ফু দিলাম, বোতলের কষি দিলাম, জিনটা বন্ধ হয়ে গেল, দ্বৈত আটকে গেল। না, পৃথিবীর কোনো বোতলই তৈরি হয় না যেখানে আওয়ামী লীগ নামক দ্বৈতকে আপনি বন্দি রাখবেন। তো আমার ভাবির পোলারা তা জানে। আপনি দেখেন না যখনই শেখ হাসিনা এই ঘোষণা দিলেন, আর দেখবেন যখনই একটু চাপ পড়ে আওয়ামী লীগের পক্ষ থেকে, তখনই দেখবেন বিদেশে যাওয়ার জরুরত এদের বেড়ে যায়, হঠাৎ করে দেখবেন জরুরত বেড়ে যায়। আমি বিশ্বস্ত সূত্রে জেনেছি, মানে এটা একেবারে ফেলনা নিউজ না, সবার পাসপোর্ট রেডি, ভিসা টিসা সব রেডি, সব সময় তারা পকেটে ডলার নিয়ে ঘুরে, পাসপোর্ট নিয়ে ঘুরে, সব সময় 2-3টা দেশের ভিসা। এবং তারা কন্টিনিউয়াসলি, তারা নাকি প্রতি সপ্তাহে টিকিট আবার পাল্টায়, মানে এমনি টিকিট কেটে রাখে, না যাইতে পারলেও টিকিট কেটে রাখে। এরকম খবরও শুনলাম যে তাদের পকেটে অলওয়েজ পাসপোর্ট রেডি থাকে, ভিসা কয়েক দেশের আছে, এক দেশে না দিলে আরেক দেশে যাবে, টিকিট কাটার মতো সবসময় 2-4টি টিকিটও কাটা থাকে, আবার ডলার পাউন্ড পকেটেই থাকে, বুঝছেন? যে ডলার পাউন্ড পকেটে থাকে, যখন তখন পালাবে। কিন্তু আমার ভাবির পোলারা জানে না, এরা কিন্তু বাংলাদেশের জনগণ এবার একেবারে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগে কিন্তু এয়ারপোর্টে দখলে নিবে। তারা কিন্তু অন্য জায়গায় যাবে না, তারা সংসদে দখল করতে যাবে না, তারা ক্যান্টনমেন্টে দখল করতে যাবে না। আগে কিন্তু বিসমিল্লাহ আউযুবিল্লাহ প্রথমে বলবে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে কিন্তু দখল করবে গিয়ে এয়ারপোর্ট। এটা হয়তো তারা ভুলে গেছে। একটা বিমানও সেদিন চলবে না, এরা জানেই না। আমার ভাবির পোলারা যাওয়ার এই সুযোগ পাবে না। ওদের যদি কপাল ভালো থাকে, এরকম মানুষ তাদের জুতা পিটে 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 তাদের পাকিস্তান পাঠাবে। আর কপাল যদি খারাপ হয়, পেটে পাড়া দিয়ে তাদের পেটে যা আছে সব বের করে ফেলবে, সামনে দিয়ে পিছন দিয়ে। এছাড়া তাদের আমি আর কোনো ভবিষ্যৎ দেখতেছি না। আমার ভাবির পোলারা সাপের 5 পা দেখেছে, মানে এরা নিজেরা যে কি মনে করতেছে, আশা করি সাপের 5 পা দেখলে মানে কি বুঝায় গ্রামের মানুষ, যে পোলা বা যে ভাইটা, যে ভাইনাটা বা যে ছোট ভাইটা বেশি উজাইতো, তখন তারা বলতো গ্রামের লোকজন, কিরে সাপের 5 পা দেখছ, এত উজাইছস কে, মানে শাসনটা ঠিক মতো হবে, এটাই বুঝাইতো। তো আমার ভাবির পোলারা 5 পা দেখেছিল, এখন এদের 5 পা দেখার সময় শেষ হয়ে গেছে। এদের আর খুব বেশি, এরা যতই চিকরি করুক, যতই চেঁচামেচি করুক, যতই ভাব দেখাক, আসলে ভেতরটা এদের ফাঁপা। ওই যে বললাম যে প্রত্যেকের মোটামুটি যারা টাকা পয়সা খেয়ে দেশে রাখছে বা বিদেশে রাখছে, তারা সব সময় তাদের গোষ্ঠী সব পাসপোর্ট রেডি রাখে, এরা পালিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে। হয় তারা পাকিস্তানের পানির জাহাজে পালাবে, এটা হলো তাদের একটা উচ্চ, কারণ পানির জাহাজে চলে গেলে একটু ছাড় পাইতে পারে, কারণ তারা বলবে পাকিস্তানের দিকে, কিন্তু উল্টা চলে যাবে, তার আগে প্রথমে মালয়েশিয়ার দিকে যায়, ঘুরে থাকবে, পরে পাকিস্তানের দিকে যাবে। সেখানে আমাদের আমাদের নৌবাহিনী বিভ্রান্ত হইতে পারে, কিন্তু বিমানের অঞ্চল পাবলিক ছাড়বে না, ওইখানে গিয়ে সবাই দখলে নেবে, নিশ্চিত থাকেন আপনি। এবং আমার ভাবির পোলা, জ্যাঠা, যারাই থাকো, কাকা, জ্যাঠা, মামা, খালু, ভাই, ছোট ভাই, বড় ভাই, ওই যে তারেক রহমান সাহেব এর আগে তার মাজা ভেঙেছিল, তাকে ঝুলিয়েছিল, এবারে তো তাকে ঝুলাবে না, মাজাও ভাঙ, তিনি হয়তো সোজা চলে যাবেন আবার ফিরতি লন্ডনে। তিনি লন্ডনে চলে গেলে এদের যে কি পরিণত হবে আমি এই চিন্তা করতেছি। আমি খুব অস্থির, কারণ এখনই কিন্তু একবার বলে যে আসিফ স্যার বলে তিনি কিছু চুক্তির ব্যাপারে জানেন না, জামাত বলে আমরা তো ইম্বি খাই, কিছুই জানি না। আবার ওইদিকে ভাবির পোলার আবিধানিক বলা শুরু করছে, আমরা তো চুক্তির ব্যাপারে কিছুই জানি না। এখনই কিন্তু আব্বা যে দলিল করে গেছে সে দলিল অস্বীকার করতেছে, অথচ সবারই কিন্তু সেখানে সাক্ষী আছে। কিন্তু ভাবির পোলারা কোথায় যাবা, সাক্ষী কিন্তু ওই স্বাক্ষরের কাগজটা কিন্তু বেরোবে, কোন ব্যক্তি স্বাক্ষর করেছে ওটা তো বের হয়ে যাবে। আর সাক্ষীর দরকার নাই তো, আমাদের আর সাক্ষী রয়েছে। আমাদের আর সাক্ষী হচ্ছে কি ব্লেজার খলিল, তিনি তো বলেই দিয়েছেন যে বিএনপি এবং জামাত উভয়ে মিলে এখানে স্বাক্ষর করেছে, রাজ সাক্ষী। পাশাপাশি আমাদের ওই যে
ফট মাজাহারের যে বিবি সাহেব আছেন নাকি ফরিদ আক্তার, তিনি তো বলেই দিয়েছেন আরেক কদম আগে নিকাল গয়া। তিনি বলেছেন জামাত বিএনপি সহ সব দলই এখানে স্বাক্ষর করছে। মাশাআল্লাহ, কোন একেবারে দুইজনই রাজসাক্ষী, দুইজনই একজন মন্ত্রিত্ব এখন আছে, আরেকজন সাবেক উপদেষ্টি নাকি উপদেষ্টা ছিলেন। সুতরাং আমাদের জন্য তো সাক্ষী হওয়ার দরকার নাই, শুধুমাত্র আমাদের ওয়াকার ভাইজানকে একটু বেড়াকে ফিরে যেতে দেন। পাবলিক জানে তাদের কি করতে হবে। শুধু সেনাবাহিনীর জন্য পাবলিক বসে আছে, এরা বেড়াকে গেলেই না কেবল তো জুতার বাড়ি, সূত্রার পাতা ডলবে পাবলিক, পশ্চাৎ দেশে সূত্রার পাতা ডলে ডলে ঘোরাবে। নিশ্চিত থাকেন, সূত্রার পাতাদের এদের পেটাবে পাবলিক, এদের শুধু পেটাইলে পাবলিকের দুঃখ ক্ষোভ যাবে না। আপনি সরকারি হিসেবে 6 থেকে 700 শিশুকে হত্যা করেছেন, বেসরকারি হিসেবে কয়েক হাজার মেরেছেন, লক্ষ লক্ষ এখানে তারা আক্রান্ত হয়ে আছে। এত সহজে জনগণ ছেড়ে দিবে? সবাই ছেড়ে দিলেও এই যে যাদের সন্তান হামের টিকার অভাবে মারা গেল, এই মা বাপদের আপনি কিভাবে ঠেকাবেন? এই মা বাপদের আপনি কিভাবে গুলি করে ঠেকাইতে পারবেন? সন্তান হারানোর যে কি বেদনা, যার সন্তান হারিয়েছে তিনি বুঝেছেন। আর এই বেদনার বহিঃপ্রকাশ ঘটবে যখন ভাবির পোলাদের যে পৃষ্ঠপোষক, ভাবির পোলাদের যিনি রক্ষাকর্তা ওয়াকার সাহেব বেড়াকে যাবেন। কোনো কিছুই খাটবে না। আপনি শেখ হাসিনা, আওয়ামী লীগ, আপনি আমি মিলে যদি এদের বুঝাই, রক্ষা করতে পারবেনই না। এরা হামের শিশু হত্যার কারণে এদের জীবনের শেষ পেরাকটা তারা মেরে ফেলেছে, আর এদের কেউ রক্ষা করতে পারবে না। এছাড়া অর্থনীতি, রাজনীতি, চাকরি, ব্যবসা বাণিজ্য তো এরা ধ্বংস করছেই, সেই হিসাব আলাদা। এই যে নগদে যে শিশু হত্যা, এই দায় আপনি এড়াতে পারবেন না। না ইউনূস এড়াতে পারবে, না নূরজাহান বেগম এড়াইতে পারবে, না বিএনপি এড়াইতে পারবে, না জামাত এড়াইতে পারবে। যতই সুদূর বুদূর করুক, কেউ কাউকে ছাড়বে না। দিন শেষে সবাই কি বলবে জানবেন? এরা বলবে আমরা কিছুই জানি না। ইউনূস বলবে আমি তো কিছুই জানি না, আমার ডেকে নিয়ে আসছিল। মানে এক চোরা আর এক চোরার, এক ডাকাত আরেক ডাকাতের দোষ দিবে। তো মাশাআল্লাহ, তখন এক চোরা আরেক চোরা সাক্ষী দেই, তারা ফাঁসিতে ঝুলবে। আমরা তখন দেখবো, তবে ফাঁসিতে ঝোলানোর সময় আমরা পাবো না, কারণ এই যে যাদের শিশু মারা গেছে, এই মা বাবারা তাদের ধরে নিয়ে যাবে, আপনারা দেখতে পারবেন। আর তারা যদি ধরে নিয়ে যায়, পৃথিবীর কোনো আদালত তাদের কিছুই করতে পারবে না। তারপরে আমরা তো গণ আদালত গঠন করবোই, সম্ভবত আমাদের সেই গণ আদালতে আমাদের আইনজীবী থাকবেন আশা করতেছি। আশা করি আমরা গণ আদালত ডাক দিলে তিনি আমাদের সাথে থাকবেন। গণ আদালত আমরা এদের বিচার করবো, শুধু আদালতে এদের বিচার করলে চলবে না। জি, ধন্যবাদ। একটা প্রশ্ন আপনাকে করতেই চাই, আপনার এই ভাবির পুলাদের পদ কি টাঙ্গাইলের ডিসিও ধরলেন কিনা? তিনি কুরবানি দিতে দিলেন না। ব্যারিস্টার আশরাফুল হক একদম লাইভে এসে দেখলাম, মানে তার একটা ভিডিও আমি গত রাত্রে দেখতেছিলাম, কুরবানির পরের দিন দেখতেছিলাম, যে আপনি আমাকে কুরবানি দিতে দিচ্ছেন না দুই গ্রামবাসীকে আওয়ামী লীগ করার কারণে। হ্যাঁ, এই দুই গ্রামে সংঘর্ষ হবে এই অজুহাত থেকে। হ্যাঁ, টাঙ্গাইলে। এই ডিসি কি আপনার ভাবির পুলার পদ ধরছেন নাকি? না ওই ডিসিও ভাবির পুলা নাকি? শুনেন, এখন মামুনুল হকের ইসলামী জজবাজ জেগে ওঠে না। এখন সামরা নাইপিরের ইসলামী জজবাজ জেগে ওঠে না। এখন জামাতের ইসলামী জজবাজ জেগে ওঠে না। এখন বিএনপির ইসলামী জজবাজ জেগে ওঠে না। স্বাধীন বাংলাদেশ এবং মোটামুটি বাংলাদেশ এখন পূর্ব পাকিস্তান হয়ে গেছে। সেই ইসলামী পূর্ব পাকিস্তানে 98% তাদের ভাষায়, আমার ভাষায় না, 98% তৌহিদি জনতার দেশে কোরবানি দিতে দিচ্ছে না। ভারতে কোরবানি দিতে দিল কিনা, গাজায় কোরবানি দিতে দেয় কিনা, এর জন্য পাবলিকের মগজ ভাজা ভাজা করে ফেলে। কিন্তু বাংলাদেশে টাঙ্গাইলে যে মুসলমান কুরবানি দিতে পারলো না, এই ব্যাপারে কিন্তু তাদের টু শব্দটি এখন নাই। কিন্তু আগামীতে যদি এইরকম ঘটনা ঘটে যে জামাতের কোনো লোকের কুরবানি দিতে দেওয়া হয় নাই, তাহলে মোটামুটি এই বিচার সৌদি আরবের মক্কা মদিনা পর্যন্ত চলে যাইত। কিন্তু এখন যেহেতু এটা আওয়ামী লীগের বেলায় ঘটেছে, কোনো সমস্যা নাই। বলেছি তো, বাংলাদেশে ইসলামী জজবা আওয়ামী লীগ থাকলে ক্ষমতায়, এই জন্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকা দরকার। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ইসলামী জজবা ঠিক থাকে, গণতান্ত্রিক জজবা ঠিক থাকে, বামপন্থীদের আন্দোলনের জজবা ঠিক থাকে। এই জন্য কিন্তু চাই আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেখেন ইসলামী জজবা জাগে না, তারপরে গণতন্ত্রের জজবা জাগে না, সমাজতন্ত্রের জজবা জাগে না, কোন চেতনার জজবাই জাগে না। সেই জন্যই তো আমি দোয়া করতেছি আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, এর আন্দোলন করুক। এখন দেখেন, এখন আর ইসলামী চেতনা নাই। ইসলামে কোরবানি দেওয়া মুসলমান, সচ্ছল মুসলমানের জন্য ওয়াজিব, অর্থাৎ মুসলমানের একটা ওয়াজিব কাজে বাধা দিয়েছে। এখন ইসলাম খতরেমে পড়ে না। কিন্তু জামাতের একটা লোকের যদি বলৎকারের অভিযোগে 2-4টা শহর থেকেও দেয়, সেটা কিন্তু ইসলাম খতরেমে হয়ে যাবে। আপনি দেখেন ব্রাহ্মণবাড়িয়াতে বনলতা এক্সপ্রেস সিনেমাটা আজকে নিষিদ্ধ করে দিয়েছে, ইসলাম খতরেমে হয়ে গেছে ওই সিনেমাতে। কিন্তু মাদ্রাসায় বলৎকার করলে ইসলাম খতরেমে যায় না, কারো কুরবানি বন্ধ করলে ইসলাম খতরেমে যায় না। এমনকি আপনি দেখেন না, এই আমলে, এই ইউনূসের আমল, বিএনপির আমলে মসজিদে যতবার মারামারি হয়েছে, এখন ইসলাম খতরেমে পড়ে না, মসজিদে খতরেমে যায় না। আর শেখ হাসিনা মসজিদ বানাইলেও ইসলাম খতরেমে যায়। শেখ হাসিনা বাংলাদেশে 560টা মসজিদ বানাইলেও ইসলাম খতরেমে থাকে। যে হেফাজতীদের সার্টিফিকেট দিলেও ইসলাম খতরেমে থাকে। বামপন্থীরা তো শেখ হাসিনার এতই দুষতেছে যে মৌলবাদীদের নাকি তিনি টাকা পয়সা দিয়েছেন, জমি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, ঘর দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তারপরেও শেখ হাসিনার দোষ। তখনও ইসলাম খতরেমে পড়ে, কিন্তু এখন ইসলাম খতরেমে না। এখন সব ঠিক আছে। কারণ কি হয়েছে? কারণ আসলে তাদের প্রবলেমটা হচ্ছে আওয়ামী লীগ। ইসলামের খতরা মিথ্যা কথা, তারপর দেশপ্রেম মিথ্যা কথা,
গণতন্ত্র প্রেম আরো মিথ্যা কথা, কোটা না মেধা এটা আরো ঠাড়া পড়া মিথ্যা কথা। ভাবির পোলারা কোটা না মেধা কয়ে কয়ে আসলো, আমার ভাবির পোলারা তারাই 63% কোটা নিল। আমার ভাবির পোলারা 25 লাখ টাকা করে তাদের দেওয়া হচ্ছে, যারা প্রবাসে ছিল, দেশে না, যারা আন্দোলন করতে প্রবাসে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা 25 লাখ টাকা করে পাবে। চিন্তা করে দেখেন, এটা বুঝি কটা না। আর মুক্তিযোদ্ধারে 22,000 টাকা বেতন দিলে আমার ভাবির পোলাদের শরীর চলে যায়। যাকে একদম ভালো হয়েছে, আমরাও প্রবাসে থাকি আর আত্মগোপনে থাকি, শিখাই দিচ্ছে 25 লাখ টাকা করে, অন্তত বিমান ভাড়ার খরচ গুলো পাবো আর কি। এটা আশাবাদী হইতে পারে, কারণ আগের আলো দিক দিয়ে যায়, পিছের আলো দিক দিয়ে যাবে। তাই এইবার যদি 25 লাখ টাকা দেয়, তো যত দেরি করে আওয়ামী লীগ যদি তার কর্মীদের 50 লাখ টাকা করে দেয়, এটা না যায় যাবে না। তখন তার ভাবির পোলারা, জামাতারা, হেফাজতরা, বিএনপিরা বাধা দিতে পারে। আমার জন্য উপকারী করছে। আমি দোয়া করি ভাবির পোলারা এরকম দুই একটা স্কিম নেওয়া আমার জন্য যাতে সুবিধা হয়, আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি কিছুটা যেন ভর্তুকি পাই, দোয়া করতেছি আর কি। তারপর আমরা জাদুঘর বানাইছে আমার ভাবির পোলারা, আমরা ওইরকম একটা জাদুঘর বানাবো, নতুন জাদুঘর বানাবো। পুরান তো আমাদের থাকবেই, আমরা নতুন নতুন জাদুঘর বানায়। তারপরে যে ভাবির পোলা দেখেন, পেটে ছিল না ভাত, পিঠে ছিল না খাল, মানে কাপড়, ভাবির পোলা 25 কোটি টাকা নিয়ে চলে গেছে ডিসির কাছ থেকে। ঠিক আছে, এখন ডিসি দরের ছোট কইতেছে, আমি তো বলি নাই আপনি খাইছেন, আমি বলেছি আপনি উন্নয়নের জন্য নিয়েছেন, ডিসির তো বাঁচতে হবে। তো পাবলিক যা বুঝে গেছে, পাবলিক তো বোকা না, সমাজদারকে ইশারাবেই কাফি। ডিসি সাহেব তো বলবে আমি তো বলি নাই আপনি খাইছেন, উন্নয়নের জন্য, উন্নয়নের কথা বলেই তো খাবে। তো যাই হোক, আমাদের ভাবির পোলার এখন 25 কোটি টাকা খাওয়া শিখে গেছে, কোনো সমস্যা নেই। পাবলিক এগুলো মনে রাখতেছে, জনগণ মনে রাখতেছে, হিসাবও রাখতেছে, প্রকৃতির প্রতিশোধ আছে, আকাম কুকামেরও প্রতিশোধ আছে, একটা কিছু হবে। আমাদের এলাকায় একটা গল্প আছে, মানে যখন কেউ কিছু অনির্ধারিত হলে সাধনা বাড়ির পিছনে একটা না একটা কিছু হবে। তো মাশাআল্লাহ আর কিছুদিন যাওয়ার পরে ওয়াকার ভাই বেড়াকে ফিরে যাওয়ার পরে বাংলাদেশে কিন্তু একটা না একটা কিছু হবে, কেউ ঠেকাইতে পারবে না। আমি মনে করেছিলাম আওয়ামী লীগ কমপক্ষে আরো 3 বছর পরে আসবে, মানে এই সরকার, এই মুসলিকা সরকার মিনিমাম 3 বছর থাকবে, এটা আমার ধারণা ছিল। তারপর আন্দোলনের মাধ্যমে তার পতন করবে। কিন্তু ভাবির পোলারা যে সমস্ত খাসিলত শুরু করে দিছে, যেভাবে জুতা খাওয়া শুরু করেছে, মানুষ হাসতেছে এখন। তো আমার মনে হয় যে ইউনূস সরকার 18 মাস ছিল, এই সরকারের মুরব্বী মনে হয় না 18 মাস তো দূরের কথা, আর 1 বছর যাবো কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, এটাই দরকার, কারণ এই দেশের জনগণ দেখে ফেলেছে 18 মাস ইউনূস কি করেছে, 3 মাসের জনগণ বুঝে ফেলেছে তাদের জাতীয় ভাইয়া কি করতে পারবে। কারণ তিনি কি বলেন এগুলো শুনেই মানুষ আসে, কিছু করতে হবে তো দূরের কথা, তারা 7 দিনেই বাংলাদেশের অর্ধেক খাল খনন করে ফেলে। এগুলো আমাদের বিশ্বাস করতে হয়, এগুলো আমাদের শুনতে হয়, এগুলো তিনি আবার বলেন। তার মন্ত্রী বলেন, তার আইনমন্ত্রী বলেন, তার মন্ত্রী বলেন দেশের গণতন্ত্র বন্যা বয়ে গেছে, তার আইনমন্ত্রী বলেন দেশে এখন আইনের সুশাসনে বন্যা বয়ে গেছে। কিন্তু আমরা কি দেখি, মানে যাই হোক, মোটামুটি তারা এত তেল দিতেছে যে এই সরকারকে তারা নিজেরাই এত তেল দিতেছে যে তাদের মেজ এটা পিছিল হয়ে যাবে, তারা নিজেরাই উল্টা খায় পড়ে যাবে। আমরা সেই দিন দেখার জন্য অপেক্ষায় আছি। জি, ধন্যবাদ। যে সঙ্গে থাকুন, অনেক সুন্দর আলোচনা শুনলাম আপনার। আর ইসলাম ভাই, এই যে মনে করেন এই সমন্বয়কদের এতটা ধাপড় ছিল যে তারা যা বলতো তাই হতো, তাদের কোথায় আইন, দেশে কোনো আইন নাই। তারা বিচারপতিকে গিয়ে বলছে এখনই বের হয়ে যেতে হবে, নেমে যেতে হবে, দরজা বন্ধ করো, তুমি চেয়ার ছেড়ে নেমে যাও। বিচারপতিরা বাধ্য হয়েছেন চলে যেতে, তারা বলছে মুখ্য বিচারপতি নিয়োগ দিতে হবে। আসিফ স্যার সেই কাজ করেছেন, উনি লেলিয়ে দিয়েছেন। বলা হয় যে আসিফ নজরুল লেলিয়ে দিয়েছেন মবকে কোর্টে, তারপরে মব কোর্ট থেকে সবাইকে বের করে দিয়েছে। এই যে তারা বললেই হয়, তাদের এই পরিণতি কি আপনি আসলে দেখেন কিনা? প্রথম কথা হচ্ছে যে তারা তো রাজনৈতিক ভাবে আসে নাই। আমি প্রথম কথাই বলছি যে এরা রাজনৈতিক ভাবে আসে নাই, এরা মবকে কাজে লাগিয়েছে, সন্ত্রাসকে কাজে লাগিয়েছে। তারা এই জিনিসগুলো যখন কাজে লাগিয়ে একটা সম্মানী মানুষকে যখন তার জজিয়তি থেকে সে বাসায় চলে গেল, তো এদের কি অবস্থা হবে? যে যেটা করে আসবে তার তো সেই অবস্থাতে যেতে হবে। বিরল হচ্ছে এটা যে যাদেরকে আপনারা বাহিরে মানে যাদেরকে আপনি প্রস্থান করলেন জোরপূর্বক ভাবে, আজকে আসিফ নজরুলের জায়গা কোথায়? আপনি দেখেন যে একটু নড়বড়ে হলে, একটু যদি মানে অবস্থা আমাদের দিকে আসে, এদের জায়গা কোথায় হবে কিছু বোঝা যাচ্ছে? ফরিদ ভাই কিন্তু বলে দিয়েছে অনেক কিছু, আমি সে জায়গায় যেতে চাচ্ছি না। এখন কথা হচ্ছে যে উনি আরেকটা কথা বলেছেন যে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু এই 70-80 বছরে বিভিন্ন রকম চড়াই উতরাইয়ের মাধ্যমে এই এসেছে। আবার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু 75-এ আওয়ামী লীগের একটা বড় দুর্দশা গেছে, সেই দুর্দশা থেকে কিন্তু আওয়ামী লীগ ফিরে এসেছে। এইবার যখন 24-এ আপনার ঘটনা ঘটলো, এরপরে আপনি আপনার সেটেই আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি খুব ধীরশিস্তে ভাবেই বললাম যে তখনও কিন্তু 2 মাস যায় নাই যে ছাইয়ের মধ্য থেকে আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবার হয়ে আসবে। কেন জানি মনের ভিতরে এত দৃঢ়তা ছিল, এত বিশ্বাস ছিল যে আমি এখনো ভুলি না। সেটা কারণ হচ্ছে যে যারা রাজনীতি করে তাদের চড়াই উতরাই থাকবে, তাদের বিসর্জন থাকবে, কিন্তু এটা এক একটা ঘটনা যখন ঘটে তখন জনগণের সামনে যে একটা আবরণ থাকে, সেই আবরণটা উন্মোচিত হওয়ার পরে কিন্তু তারা আসল জিনিসটা বুঝতে পারে। আপনি চিন্তা করেন যে কয়টা বিষয়
আওয়ামী লীগ সরকারকে আপনি আক্রান্ত করেছিল, একটি সিন্ডিকেট, তারপরে সন্ত্রাস, তারপরে এটা। আপনি দেখেন, আমি বলি আপনাকে, আপনাদের হয়তো মনে আছে যে ছাত্রলীগের বা যুবলীগের কোনো মিটিং হচ্ছে, হঠাৎ করে চেয়ার মারামারি শুরু হয়ে গেল, তাহলে আজকে এসে কি বোঝা যায় যে গুপ্তরা সেই জিনিসটা করত? এবং আওয়ামী লীগের যারা অরিজিনাল নেতাকর্মীরা ছিল, যারা ফলোয়ার ছিল, তারা কোণঠাসা হয়ে গেছিল। আর যারা গুপ্ত, তারা জামাত থেকে এসেছে, তারা বিএনপি থেকে এসেছে, বিভিন্ন জায়গা থেকে গুপ্ত হিসাবে এসে তারা এই এজেন্ডা, এই যে মেটিকুলাস প্ল্যান, এই মেটিকুলাস প্ল্যান কিন্তু তখন থেকে শুরু হলো। হ্যাঁ, তো আজকে দেখেন বাজারে আপনারা শুনেছেন সিন্ডিকেট, সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম এত বেশি, এটা সেটা। কি এই সিন্ডিকেট তো এখনো যাচ্ছে না, তারা তো সিন্ডিকেট দোষারোপ করে আওয়ামী লীগের উপরে চড়া হলো, কিন্তু তারপরে তাদের সময় সিন্ডিকেট কেন থাকে, চাঁদাবাজি কেন থাকে? তারা তো এইগুলোরই দোষারোপ করেছে। আসলে গুপ্তভাবে সিন্ডিকেট তারাই তৈরি করেছে। এই যে সরোস বলেন, বিদেশি এরা যারা টাকা খরচ করেছে বাংলাদেশে এই মেটিকুলাস প্ল্যানের জন্য, তারপরে ইউনূস সাহেবকে এবং তার এই এনসিপির গঙেরা এক একজন তাও বিটকয়েনে পেয়েছে, কেউ $60,000 পেয়েছে, কেউ 70,000, 78,000, 1 লাখের উপরে কেউ পায়নি। এত ছোট্ট একটা অঙ্ক। এখন বিটকয়েনের দাম সেই সময় ছিল 120, এখন চলে আসছে 70,000-এ। তাহলে তোর পকেটে তো কিছুই নেই। হ্যাঁ, এইটার জন্য তুই মারে বিক্রি করলি, দেশকে বিক্রি করলি। মানে এখন দেখেন তাদের ভিতরে এই যে সিন্ডিকেটের থেকে যে টাকাটা আসতো, এখনো টাকাটা যাচ্ছে, সেটা কিন্তু যারা খরচ করেছে তারা তাদের খরচের টাকাটা তারা বাংলাদেশ থেকেই উঠিয়ে নিচ্ছে, কেউ তার নিজের পকেট দিয়ে। বাই ইন দ্য মিন টাইম আপনি সার্জিস আর নাহিদদের পকেটে যে টাকাটা দিল, সেটা জনগণ ওই সিন্ডিকেটের মাধ্যমে জনগণ থেকে আবার টাকাটা উঠায় নিয়ে আসছে। এখন কথা হচ্ছে যে এই ধরনের সবকিছু করার পরে এদের কপালে কি ভালো কিছু থাকতে পারে? তারা কি রাজনীতি করে এসেছে? তারা তো মব করে এসেছে। এটা ভেরি সিম্পল কথা এদের। এবং ওই যে ফরিদ ভাই যেটা বললেন, আমিও শুনেছি যে এক একজন তার পকেটে পকেটে কারেন্সি, ফরেন কারেন্সি রাখে, পকেটে মানে পাসপোর্ট রাখে, এবং ভিসাগুলো রেডি করা সবকিছু নিয়ে নিয়েছে। ওরা ভিসা পর্যায়ক্রমে কেউ যদি 3 মাস পার হয়ে গিয়ে আবার ভিসা নিয়ে নেয়। হ্যাঁ, এরকম করে তারা আপডেট রাখতেছে যাতে যেখানে আছে সেইখান থেকে এয়ারপোর্টে যেতে পারে, বাসায় গিয়ে কাপড় চোপড় নেওয়ার কোনো দরকার নেই। যেখানে আছে সেখান থেকে অবস্থা পরিপ্রেক্ষিতে ওরা এয়ারপোর্টে যেতে পারে। এখন কথা হচ্ছে যে ওই এয়ারপোর্ট তো আমাদের জন্য অনেক পুরনো এয়ারপোর্ট। ওই এয়ারপোর্টকে আমরা বিভিন্নভাবে চিনি। হ্যাঁ, আমরা সেই এয়ারপোর্ট দিয়ে আমাদের নেত্রীকে 1/11 সময় যে তত্ত্বাবধায়ক সরকারের যে এম্বার্গো ছিল, সেই এম্বার্গোর মধ্য থেকে কিন্তু ওনাকে আমরা এনেছি। উনি এসেছেন, উনি ওনার নিজের সিদ্ধান্তে উনি এসেছেন। আমরা শুধু ওনার সাথে ছিলাম। আমাদের মন মানে না যে নেত্রীকে একা কিভাবে পাঠাই। অনেক মানুষ গিয়েছিল, যেমন প্লেনের ভিতরে ছিল, আমরা প্লেন থেকে এয়ারপোর্ট দেখেছি। আবার বাহিরের অফুরন্ত বাংলাদেশের আওয়ামী লীগের যারা 71-এর পক্ষের, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন, 71-কে ভালোবাসেন, জনস্রোত হয়ে গেছে এয়ারপোর্ট। সেই দিন উনি প্লেন থেকে বিদায় নিয়ে যখন আসছে, তখন ধানমন্ডি 32 নম্বর হয়ে এসে বেলা 2:30টার সময় নামলো, রাত 12:30টার সময় সুধা সদনের সামনে গিয়ে পৌঁছালেন। এত জনকীর্ণ অবস্থায়, সয়লাভ অবস্থায় ওনার গাড়ি হাঁটি হাঁটি পা পা করে উনি এসেছেন। আমাদেরকে বলেছেন যে তোমরা কেউ যেও না, রাতের ডিনার তোমাদের জন্য রেডি আছে। এই যে একটা মানে কতটা ওনার মনে যে একটা কি বলবে, এটা আত্মবিশ্বাস, এটা একমাত্র রাজনীতি যারা করে, সৎ রাজনীতি যারা করে, তাদের মধ্যে পাওয়া যাবে। এই জিনিসটা মব আর ইউনূসের মধ্যে পাওয়া যাবে না। সে মিথ্যা মামলা করিয়ে রশিদ এবং MK রহমানকে দিয়ে এই কজ অফ অ্যাকশনটা নষ্ট করলো, একটা রিট পিটিশন করে সেখানে খারিজ করে নিয়ে সে করলো কি, ওই দুজন কিন্তু টাকা খেয়েছে, আপনারা কেউ কিছু বলছেন না দেশে। যাই হোক, তাদেরকে আমি চিনি, MK রহমানকে তো ভালো করে চিনি। যাই হোক, এখন কথা হচ্ছে সে ফাট করে চলে গেল। শোনা যাচ্ছে সে একটা কনস্পিরেসি করছে বাংলাদেশে যাতে একটা গৃহযুদ্ধ হয়, এই ধরনের কোনো একটা। কারণ গৃহযুদ্ধ হলেই তাহলে এই সরকার যত খারাপ অবস্থা থাকবে, মানুষ নিষ্পেষিত থাকবে এবং তারা সরকারে বসে থাকতে পারবে, এইটা তাদের ধারণা। কিন্তু তাদের এই ধারণা নেই যে জনগণের অ্যাক্টিভিটিস হচ্ছে সবসময় শাখের করাতের মতো। রাজনীতিবিদরা প্রত্যেকটা মুহূর্তকে শাখের করাতের মতো কাজে লাগাতে পারে, কিন্তু যারা মেটিকুলাস প্ল্যান করে আসে তারা একদিকেই জানায়। এইটা মনে রাখতে হবে তাদের। ফরিদ ভাই যেমন বললেন যে তাদের আসলে সময় থাকবে না, কিভাবে হবে উনি আরো সুন্দর ডিটেল বলেছেন, আমি সে জায়গায় আর যেতে চাচ্ছি না। এখন কথা হচ্ছে যে এদের অবস্থা কিন্তু খুব খারাপ অবস্থা, আমি নিজেই দেখছি।
অনেক খারাপ অবস্থা দেখছি, যে কি রকম খারাপ অবস্থা, যে বর্তমানে এখন তারা, আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন, তাদের পরিবারেও তো ভালো মনের মানুষ রয়েছে, তারাও কিন্তু তাদেরকে পছন্দ করে না। তা যদি না হতো, তাহলে এই 3 মাসে ভুয়া ভুয়া কেন পড়ছে? এই 3 মাসে কার সাধ্য আছে একটা সরকারের মন্ত্রীর এগেইনস্টে ভুয়া ভুয়া কথা আসে? কিভাবে সেই যেই সরকার বসে আছে তাদের পার্টির একজনকে, মানে সে অন্যায় কাজ করেছে, অবশ্যই সেটার জন্য তার যে সাজা পেয়েছে, কিন্তু মানুষের সাহস তো, একটা একটা মেয়ে কিভাবে সেই সমন্বয়কে কি জানি, যেই মানে যে নাকি রাষ্ট্র ক্ষমতায় বসে রয়েছে, সেই একটা দলের একজনকে কক্ষবদ্ধ করে তাকে জুতা পেটা করছে। তার মানেটা কি? এই জুতা পেটা কি এরকম যে ওরে করছে আমারে তো করে নাই, সেরকম তো নয়। এটা তো এনসিপির নামই হয়েছে এনসিপির সমন্বয়, তার মানে এনসিপির গালে থাপ্পড় পড়েছে। এই জুতার থাপ্পড়টা এনসিপির গালেও পড়েছে, জামাতে ইসলামের গালেও পড়েছে, ওই সরকারে যেহেতু সে পার্লামেন্টে বিএনপির একেবারে পুরো প্রশাসনের উপরে পড়েছে। এটা নিয়ে সরকারের তো কোনো কথা দেখছি না। তাকে বহিষ্কার করা হয়েছে এনসিপি থেকে। সরকারের এই আমলে এইরকম একটা ঘটনা ঘটলো, যেটা বিরোধী দলের একজনের একটা দলের কাছ থেকে যদি এই সুলুক পাওয়া যায়, তাহলে সেখানে সরকারের কি কিছু বলা উচিত না? তারা মুখে কুলুপ দিয়ে বসে আছে কেন? অন্যায়কে যদি আপনি প্রতিহত না করতে পারেন, আপনি কিছু বলতে না পারেন, তার মানে হচ্ছে আপনি এটাকে সায় দিচ্ছেন। তাহলে কালকে আপনার 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 ঘরের ভিতরে যদি সেরকম কিছু হয়, তাহলে আপনি কি করবেন? আপনাকে সরকারে থাকলে আপনার যে দায়িত্ব, এই দায়িত্বটা দুরকম। আপনি কোনো কাজ না করার জন্য যদি একটা খারাপ কাজকে বাধা না দেন, সেটার জন্য আপনি দায়ী থাকবেন। আবার আপনি একটা ভালো কাজ করার জায়গা রয়েছে, আপনি কাজটা করলেন না, সেটার জন্য দায়ী থাকবেন। এটা হলো সরকারের দায়িত্ব। আপনি শাখের করাতের মতো দুদিকেই আপনাকে কাজ করতে হবে। আপনি যদি সেটা না করেন, তাহলে ভাই রাম রাম করে চলে যান, কোনো সমস্যা নেই। আপনি আল্লাহর নাম নিয়ে বেইজ্জতি করেন না, এই জন্য বললাম রাম রাম করে চলে যান। আপনাকে শোনা যাচ্ছে? আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাই। বলেন। নিশ্চয়ই আপনি দেখেছেন যে ডট স্টেট যে শেখ হ্যাঁ। হাসিনার যে আইনজীবী, তারা জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাহারের একটা দাবি জানি, যদিও আমরা এই প্ল্যাটফর্মে শুরু থেকেই আমরা অনেক আগে বলেছি, যখন নাকি প্রথম দিন আমরা বলেছি, যখন রিপোর্টটা দিয়েছে, সেই রিপোর্টটা তখন কোনো প্রথম কথা হচ্ছে যে আপনি ইউএন অথবা সিকিউরিটি কাউন্সিল অথবা এই ধরনের আন্তর্জাতিক যে মহল, যে সংগঠনগুলো, তারা যখন একটা রিপোর্ট দেয়, এই রিপোর্টের পেছনে শুধু একটা কমিটি করা হয়, তারপরে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়, ওইটার জন্য ফান্ডিং করা হয়। এটা ভলকার টুর্ক তখনই প্রমাণিত হয়েছে যে সে বন্ধুত্ব সুলভ, কি জানি একটা রিলেশনশিপ ছিল ওদের ছিল তো ভলকার তুর্কের সাথে, সেই জন্য সে একটা রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টটা আমরা তখনও কিন্তু ছানবিন করেছি এবং তখনই বলেছি যে এটা একটা ফলস রিপোর্টিং, এবং সেটা মন গড়া। এটা যে বাংলাদেশে যে জিনিসগুলো হয়ে গেছে, যে কাণ্ডগুলো হয়ে গেছে, সেই কাণ্ড থেকে অনেক দূরে একটা মিসলিডিং একটা রিপোর্ট ছিল, সেটা আমরা তখনই বলেছি। হ্যাঁ, তবে একটা ল ফার্ম যখন কাজ করবে, তখন তারা মানে লিগ্যাল সেট আপে সেটা কে নাল এন্ড ভয়েড করার জন্য তাদের অনেক প্রমাণাদি সময় সাপেক্ষ সময় লাগে, সেই জন্য হয়তো তাদের দেরি হয়েছে। কিন্তু এতটা দেরি করা ঠিক হয় নাই মনে হয়, কারণ আরো আগেও করতে পারতো। যে এই জিনিসগুলোর অনেক প্রমাণাদি আমরা তখনই পেয়েছি। যেমন আমি যখনই সার্চিং দিলাম, আমি যখন মানে এটা ডিপেন্ড করে যে আপনি কিভাবে সার্চটা করছেন, কিভাবে এটার ইনভেস্টিগেশনটা করছেন। আপনি আমি সবসময় বলি, একটা আইন অথবা একটা রিপোর্ট কোত্থেকে আসে? রিপোর্ট কিন্তু আপনি ডেস্কে বসে রিপোর্ট বানাতে পারবেন না। আপনার লোকজন মাঠে ময়দানে সরে জমিনে থাকতে হবে, এবং সরে জমিনে থেকেই কিন্তু সেটার ভেরি নিয়ার ক্লোজ অ্যাপ্রক্সিমিটি ডেটা নিতে হয়। হ্যাঁ, এটা আপনি 100% নিতে পারবেন না, বাট ইউ ক্যান ডু ইট 80%। হ্যাঁ, যখন আপনি 80% নেবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে পসিবিলিটিটা 100% কি হতে পারে। তাহলে সেখানে আপনার কম বেশি যে ব্যবধানটা হবে, সেই ব্যবধানটা খুব কম হবে, গ্যাপটা বেশ কম হবে। আমরা কিন্তু সেই জিনিসটা, আমি যদিও এখানে থাকি, আমি বাংলাদেশের ঠিক সেই সময় কিন্তু অনেক ডিস্ট্রিক্টে কথা বলেছি, এবং এক ধরনের মনে করেন যে ডেটা এক্সট্রাক্ট করার জন্য যেই কতগুলো বিষয় ছিল, আমার ওই প্রশ্নের একটা কতগুলো লিস্ট তৈরি করেছিলাম। ঠিক সেইভাবে কথা বলে তখন আমি নাম্বারটাও ডিফাই করেছি যে সেই নাম্বারটা কিন্তু সে যেটা দিয়েছে সেটা মিথ্যা। হ্যাঁ, এবং সে কতগুলো ঘটনাকে টুইস্টেড করেছে, ভলকার তুর্ক কতগুলো ঘটনাকে টুইস্টেড করেছে, আবার কতগুলো ঘটনা লিখেই নাই। তাহলে সেটা অসম্পূর্ণ একটা রিপোর্ট।
আজকে সেটা আমরা কিন্তু প্রমাণ পাচ্ছি যে যে যেভাবেই হোক একটা ল ফার্ম থেকে, ঐতিহ্যবাহী ল ফার্ম থেকে তারা করেছে। এবং এইটা নিয়ে যদি এখন সেই রিপোর্টটা কোথায় কোথায় কাজে লাগিয়েছে, যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় ওনাকে দায়ী করার জন্য ওই রিপোর্টটা কাজে লাগিয়েছে। যদি সেই রিপোর্টটা যদি আপনার নাল এন্ড ভয়েড হয়ে থাকে, তাহলে তো সেই এখন মামলাটা আবার রিভাইভ করতে হবে, এবং মামলা রিভাইভ করলে যখন আবার এটার দেখা যাবে, রিভিউ দেখা যাবে, তখন দেখা যাবে যে এই মামলাটা টিকছে না। এমনিতেই তো অনেকগুলো জিনিস তারা নেয়। যেমন ধরেন আপনার 3 মাসের মাথায় যে ছেলেটা শহীদ হয়েছে, সে এসে 3 মাস কয় দিনের মধ্যে সে বললো যে না, আমাকে তো দেখানো হয়েছে শহীদ, কিন্তু আমি তো শহীদ হই নাই। তাহলে আপনার তার মানে হচ্ছে সেই সময় মামলাতেও কি জানি ডিসমিস হয়ে যাওয়ার কথা। আরেকটা জিনিস হচ্ছে যে এই রিপোর্ট কাজে লাগিয়ে যে শেখ হাসিনাকে আপনার দোষারোপ করা হলো, এই রিপোর্ট আবার আরেকটা পর্যায়ে চলে আসলো যে নাল এন্ড ভয়েড। তাহলে 2 কয়টা জিনিস লাগে। আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, সেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে একটা মামলা করার প্রসেসে যে প্রসিডিউরটা, কার্যবিধি লঙ্ঘন করে যেই মামলাটা করেছে, যেই আইনের আদলে, যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আদলে কোনো মামলা করতে হলে যদি একবারে মানে কনজারভেটিভ ওয়েতে সময় না দিয়েও যদি করা হয়, তাহলেও 2 থেকে 2.5 বছর লাগার কথা, যেখানে 3 মাস 3.5 মাসের মধ্যে আপনি একটা ডিসিশন নিয়ে নিলেন, তাহলে এই মামলা তো টিকেই না, কোথাও টিকবে না। এটা তো আপনি যত বড় ম্যারিট থাকুক না কেন, ওনার বিপক্ষে যত বড় ম্যারিট থাকুক, একটা প্রসিডিউরাল ডিফেক্টের কারণে মামলাটার নাল এন্ড ভয়েড হয়ে যাওয়ার কথা। এখন কথা হচ্ছে, নাল এন্ড ভয়েড হলে সেম ইস্যুর উপরে কি ওনার এগেইনস্টে আবার মামলা করা যাবে? সেটাও করা যাবে না। আপনার ইউ জাস্ট এক্সস্টেড দ্য ফোরাম, দ্যাটস অল। শেষের দিকে আসছি, শেখ ফরিদ আপনার কাছ থেকে শুনি একটু। আপনার বন্ধু ভলকার তুর্ক কি বলে, তার নাম জানি কি তুর্ক, আপনার বন্ধু তো আপনার সঙ্গে নাকি অনেক দুস্তি তার। সে যে একটা আপনার বাতিজাদের সাথে যুক্তি কইরা একটা রিপোর্ট দিল, তার বিরুদ্ধে শেখ হাসিনার আইনজীবী ডাউট স্ট্রিট তারা ইয়ে করেছে যে এটি প্রত্যাহার করার জন্য। তারা বলছে 610 জনের মতো মারা গিয়েছে, তাও আবার এক পক্ষে না, বিভিন্ন পক্ষে। তো এটা নিয়ে আপনার ব্যাখ্যাটা কি, শুনি একটু। শুনেন, এটা তো আমি গল্প তো আপনাদের শোনাইছি, গপ্প করবি মিশা কথা কইলি গে, মিশা কথা না কইলে গপ্প হইলো। এদের এই মামলা বলেন, আইন বলেন, আমি তো এটার ধারে কাছেও না। আমি তো এগুলো ন্যাশনাল বলেন আর ইন্টারন্যাশনাল বলেন, এগুলো মামলা আমি থোড়াই চিন্তা ভাবনা করি। আরে ভাই, যেই দেশে ক্ষমতার পরিবর্তন হইলে সাজাপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি সুর করে বেরিয়ে যায়, তারা আবেদন করতে হয় না, কোনো নিয়ম কানুন মানতে হয় না, জেলখানা খুলে দেয়, এবং তারা আবার পুলিশের পাহারা দেয়, পুলিশের গাড়িতে উঠে ভাষণ দেয়। সেই দেশে আবার আওয়ামী লীগের মতো নেতাদের, তাও আবার জননেত্রী শেখ হাসিনার নামে কে কি মামলা করলো না করলো, এগুলো আমার চিন্তা করে আমার মনে হয় সময়ই নষ্ট। বুঝতে পারছেন? সংখ্যার কথা যারা বলে, আমরা তো 500-600 জিন্দা শহীদ দেখলাম সারা জীবন। আমরা পৃথিবীতে শহীদ শুনেছি, শহীদ কখনো দেখা যায় না, সেটা ধর্মের শহীদ হোক আর দলের জন্য, দেশের জন্য, বা কোনো কাজে শহীদ হোক। কিন্তু এই প্রথম আমাদের কি সৌভাগ্য, আমাদের বাপরে বাপ, আমরা জিন্দা শহীদ দেখলাম। তো জিন্দা শহীদ যেই দেশে আসে, সেই দেশের মামলা আপনি কোন দেশে কার্যকরী করবেন বলেন? যেই দেশে এই আধুনিক যুগে চাক্ষুষ সাক্ষী এবং স্বীকার করার পরেও তাকে ফাঁসি দেওয়া যায় না, কারণ বলা হয় ডিএনএ টেস্ট লাগবে, এইটা লাগবে, ওইটা লাগবে। আর সেই জায়গায় আমার শেখ হাসিনা দেশে নাই, আওয়ামী লীগের লোক দেশে নাই, তাদের কথাই তারা ফালা গেছে, আর কোনোদিন আসতে পারবে না। এই দেশে জামাত, বিএনপি, শিবির, হেফাজত, আমার ভাবে বলার বলে আর উপস্থিত নাই। সেইখানে তারা এই যে তাদের আত্মঘাতী যে সুইসাইড স্কোয়াডের সদস্য, কি নাম, আবু সাইদ নাকি ফাহিদ, তার তো একটা পোস্টমর্টম ডিএনএ তো দূরের কথা, একটা ময়না তদন্ত রিপোর্ট দেওয়ার সাহস পেল না। সেই আদালতের মামলা, সেই দেশের মামলা আপনি বাংলাদেশে নেন, আর আমেরিকায় নেন, আর পাকিস্তানে নেন, চৌথ আসমানে নেন। এগুলো মামলা কোথায় কোথায় নিলেন না নিলেন, জনগণ এগুলো তো শুনে আর হাসে। হার্ট অ্যাটাকে মারা গেছে, সেটার মামলার আসামি শেখ হাসিনা। তারপরে যাত্রাবাড়িতে তারা নিজেরাই ধর্ষণের অভিযোগে পিটিয়ে মেরে ফেলেছে, সেটাও শহীদ, সেটারও আসামি শেখ হাসিনা। গাজীপুরে একটা মানুষদের পুড়ে মারতে গিয়ে এবং সম্পদ লুট করতে গিয়ে পুড়ে মারা গেছে যারা, তারাও শহীদ। মানে শহীদ আবার জিন্দা শহীদ তো আছেই। মানে কি, তো এই সমস্ত হিসাব নিয়ে বললামই তো, আপনি বাংলাদেশে মামলা নেন, আর ভারতে নেন, পাকিস্তানে নেন, তুরস্ক নেন, সৌদি আরবে নেন, আমেরিকায় নেন, আর জার্মানি নেন, সুইডেনে নেন, যেখানে মন চায় সেখানে, অথবা চৌথ আসমানে নিয়ে যান, তাতে আমাদের থোড়া এই চিন্তা করার কারণ থাকতে পারে। এগুলো নিতে দেন, এগুলো হিসাব নিকাশ আপনি দেখেছেন না? ডক্টর ইউনূস 666 কোটি টাকা ক্ষমতায় আসার আগেই, বিমানে ওঠার আগে এগুলো খারিজ হয়ে যায়। তো এগুলো মামলা নিয়ে তো চিন্তা করার কোনো দরকার আছে? যারা এই মামলা নিয়ে কথা বলতেছে, এদের আপনি হেরিকেন দিয়ে খুঁজে পাবেন। এই যে আজকে যে ভাবির পোলা যে স্কুল শিক্ষিকাকে কুপ্রস্তাব দিয়েছে,
প্রস্তাব দেওয়াটাও শিখে নাই। আর কি প্রস্তাব দিলি রে বাবা? প্রস্তাব দেওয়াটা আসিফ স্যারের কাছে শিখে আসতি, প্রস্তাব দেওয়াটা ফ্রড মাজারের কাছে শিখে আসতি, তাও একটা কাজ হইতো। এইটাও শিখতে কি শিখাইলো আসিফ স্যার? আর এরাই বা কি শিখাবে? এই ফ্রড মাজার তো ওই নাটক করতে গিয়ে ধরা খাইছে, ঠিক আছে, নাটক করতে গিয়ে ধরা। তারপরে আবার মামুনুলের কাছ থেকে একটু শিখে আসতে পারতো, তাও শিখে আসে নাই। প্রস্তাব দেওয়াটা পর্যন্ত তারা শিখে নাই, প্রেমের প্রস্তাব দেওয়া, জুতার বাড়ি খাওয়া শুরু করেছে। তো এদের বিচার, এদের সাক্ষী কাজে খাটবে কি? যারা দিনের মধ্যে 70 বার মিশা কথা কয়, সারা বার মিথ্যা কথা কয়, আদালত তো এগুলোর কথাই খাটবে, আদালত এগুলো নিবেই না, গ্রহণই করবে না। যেখানে আপনি আপনার সরকার ক্ষমতায়, জয় বাংলা স্লোগান দিলে মানুষ খুঁজে পাওয়া যায় না, হাওয়া করে দেয়, জেলে মানুষ মেরে ফেলে আওয়ামী লীগের, দেশের ঘরে বাইরে সব মেরে ফেলে, এত ক্ষমতাবান তারা। আর একটা পোস্টমর্টম রিপোর্ট করতে পারে না সাইদের নামে। এই মামলা শুনেন, এই মামলা যদি আমাদের জামালপুরে লয়ার কোর্টে যায় না, আমাদের জামালপুরে অশিক্ষিত লোক গামছা পরে যারা ঘুরে, এখনো যারা ঘাড়ে গামছা রাখে, তারা গেলে এই মামলা ম্যাজিস্ট্রেট কথা বলতে পারবে না। বিশ্বাস নয় আমার জামালপুরের আমি 4 জন লোকের নাম বলে দিই আপনারা, যারা কেউ উকিল না, উনি তো আমার সামনে যিনি আছেন তিনি তো আইনজ্ঞ বিশেষজ্ঞ। আমি আমার জামালপুরে কিছু মূর্খ লোক এনে দিব ম্যাজিস্ট্রেট, যে এই ম্যাজিস্ট্রেট শেখ হাসিনার পক্ষে লড়বে, আমাদের জামালপুরের অশিক্ষিত কিছু গ্রামের মানুষ এই মামলার আদালতে ম্যাজিস্ট্রেট জবাবই দিতে পারবে না। বিশেষজ্ঞদের কথা তো দূরের কথা, কোনো জবাব দিতে পারবে না। কি বলেন আপনি? জামালপুরের লোকের আপনি চিনেন, দিনে দুপুরে খারার উপরে মামলা করে দিতে পারে। এদের চেয়ে বেশি মিশা কথা আপনি পারবেন করতে? আম করছে বাংলাদেশে আমগর চাইতে বেশি মামলা কেউ করতে পারে না। আর টাঙ্গাইলপুরে তো একটা জায়গায় আছে, নাম হলো ভুয়াপুর, নাম হলো ভুয়াপুরের ভুয়া দলিল। জামালপুর আর টাঙ্গাইলের লোকের সাথে ঠাড়া পড়া। আমাদের ভাবির পোলারা যদি জামালপুর আসতো, টাঙ্গাইলে আসতো, ওদের মামলা করে আমরা শিখাই দিতাম যে মিথ্যা মামলা কেমন করতে বাবা শিখে যাও। আমার একটা চাচা আছে, তাদের গোষ্ঠীর নাম হলো রবিউল তরফদার। সে তার এতই মিথ্যা মামলা করছে যে আদালত তার দলীয় ঘোষণা করছে, সে নিজে কোনোদিন মামলা করতে পারে না। তার কাছে পরামর্শ নিতে উপদেষ্টা হিসেবে যদি নিয়োগ দিত আমার চাচা রবিউল তরফদারের, তাও কিছু 2-1টা মামলা টিকতে পারতো। কিন্তু আর কি যে মামলা করে, আমি যে মামলা বুঝি না, আমার কাছে মনে হয় মামলা কোনো কাজের না। তো এইগুলো মামলা নিয়ে আসলে আমার আগ্রহ নাই, গবেষণা করার ইচ্ছা তো নাই। আমার ধারণা এখানে আইনজ্ঞ আছেন, যে মামলার সাক্ষী নাই, মামলার যে লোক জেলে বসে আছে, সে নাকি খুন করছে নিজের হাতে, তারা দেখছে, এরকম ঠাড়া পড়া মিশা কথা আপনি আর কি আর কোমরে ভাই। আমগরের জামালপুরের কয়টা লোক, আপনাদের কোনো উকিল লাগবে না হয়তো, আমাদের জামালপুর টাঙ্গাইলে কিছু লোক পাঠাই দিব, দেখবেন যে ম্যাজিস্ট্রেট ওই ফাইল ছিঁড়ে ফেলবে, বলি কি মামলা নিয়ে এসে নতুন করে সাজা নিয়ে আসো। আপনি নিশ্চিত থাকেন এবার যদি মামলা হয় গণ আদালতে, আমাদের জামালপুরের লোকজন তো থাকবে, তো দেখতে পারবেন তখন মামলা কাকে বলে, কত প্রকার ও কি সব শিখাই দেবো। খালি ওয়াকার ভাইকে, আপনার ওয়াকার ভাইকে একটু শুধু যাইতে বলেন, তার বাড়িতে একটু যাইতে বলেন। কি দরকার তিনি বাইরে মাঠে থাকার? আমরা ফুটবল খেলতে চান করে খেলতে দেন, তাকে একটু বাইরে যাইতে বলুন, তার ঘরে তারা যাইতে। বেশিদিন বাইরে থাকার ধৈর্য শক্তি আর ওনার নাই, ধৈর্য ফুরে আসছে। হ্যাঁ, জনগণ মানতেছে না, তারও জনগণ মানতেছে না, ভুয়া বলতেছে যেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মিলিটারি। জি, আমি আপনার এই কথাটা ভুলে গেছিলাম, ধন্যবাদ। ভুয়া কার সামনে বলে? স্বয়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ধরতে পারবে এরকম ডিস্টেন্সের মধ্যে বলতেছে ভুয়া। হ্যাঁ, ভুয়া গাড়ি দিয়ে যা, ভুয়া গাড়ি দিয়ে যা, এর চাইতে লজ্জা একটা সরকারের বয়স 90 দিন হয় নাই, বুঝতে পারছেন? একটা ভ্রূণ হইতো 3 মাস 10 দিন, একটা ভ্রূণ, একটা রক্ত ভ্রূণ হইতে 3 মাস 10 দিন লাগে। 3 মাস না পার হইতে ভুয়া। কয়দিন পরে আমি ভাষাটা উচ্চারণ করি, কয়দিন পর তারও কিছু বলবে, বুঝে নেন কি কইতেছে, কয়দিন পর তো ওইটা করা শুরু করবে। ঠিক আছে? তো এই ওয়াকার ভাইকে শুধু একটু যাইতে বলেন। আমি আমাদের এডিটরকে বলতেছি, আপনার ভাই ওয়াকার জামানকে একটু বলেন একটু যাইতে, বুঝতে পারেন? তারপর আমার ভাবির পোলাদের কিভাবে শাসন করতে হয় আমরা ওইটা জানি। ভাবির পোলাদের শাসন করতে পারতেছি না কেন জানেন? কারণ ভাবির পোলার মামারা এখন আমার বাড়ি দখল করে রাখছে, বুঝতে পারছেন? ভাবির পোলারা আমার ভাইয়ের ঘরে এসে বসে আছে, এই জন্য আমি কথা দিতে পারতেছি না। ভাবির পোলারে ধমক দিতে, কারণ সব মামারা এসে বসে আছে। মামাদের একটু যাইতে বলেন। তারপর চাচারা কেমনি পাতি যারা শাসন করে মানুষ করতে হয় ওটা আমরা জানি। জি, করতেই হবে, শেষ করতেই হবে আমাদেরকে। যদিও আপনার এক বাতিজা জমিদারের নাতি বলছে যে লাশ তুলে কোনোভাবেই ইয়ে করা যাবে না, তো কি ইনভেস্টিগেশন করা যাবে না, ময়নাতদন্ত করা যাবে না, এইগুলা করে কোনো কিছু হবে না, আমরা এমনি বিচার। আপনার বাতিজা বলছিল না, হুমকি দিছিল না? হবে। আমার ভাবি তো একটু বলবে, কারণ হলো কানার মনে মনে জানা, ওইখানে আসলে কি, ওইখানে যে কি কানার মনে মনে জানা, ওইটা বললেই তো ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই নাই। রাইট, তার ওইটা বলার মাধ্যমে আর কবর থেকে লাশ উঠে পোস্টমর্টম করার দরকার নাই। তার বলাটাই যথেষ্ট। ওটাই আমরা বুঝে গেছি, পোস্টমর্টম রিপোর্ট কি আমরা বুঝে গেছি। অসংখ্য ধন্যবাদ শেখ ফরিদ এবং ইসলাম ভাই এবং ফরিদ ভাই, আপনাদের দুজনকে। যারা দেখছিলেন দেখবেন, সবার প্রতি অনুরোধ, বিপুলটা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমরা আসছি রাত 12:30টায়, থাকবো তাৎক্ষণিক আয়োজনে আমরা থাকবো এনসিপি নেতাদের চুরি উন্মোচন। নিশ্চয়ই আপনারা জানেন যে 1 এমপি আর 1 এনসিপি নেতার সাবেক উপদেষ্টা 2 জনের নামে 25 কোটি টাকার অভিযোগ করেছেন কুমিল্লার জেলা পরিষদের প্রশাসক। এ নিয়ে আমরা থাকবো রাত, আরও তাদের অনেক চুরি, সব চুরি নিয়ে থাকবো রাত 12:30 তাৎক্ষণিক আয়োজনের সঙ্গে থাকুন। রাত 2 থাকবো বাঘাচুকে এবং দুনিয়া জুড়ে। বাঘাচুকে থাকবো মহিষের নামে ভুল চাকরি খোয়ালেন কিউরেটর, এবং দুনিয়া জুড়ে থাকবো ভারত পাকিস্তান যুদ্ধ কি আবার শুরু হচ্ছে, ভারত পাকিস্তান যুদ্ধের দামামা নিয়ে থাকবো।